অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার উদ্বোধনী বক্তব্য প্রদানের জন্য। তোমরা কেমন আছো? বলো না, আরো জোরে বলতে হবে। কেমন আছো? ঠিক আছে, এবার ঠিক আছে। তোমরা ভালো না থাকলে আমরা থাকিই না, কারণ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তোমাদের জন্য, যে তোমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বানাবে। এবং তোমাদেরকে ভালো থাকতে হবে, ভালো শিখতে হবে এবং দেশকে আগিয়ে নিতে হবে। এর বাইরে তোমাদের অন্য কোনো কাজ নেই আমার মতে। এবং আমরা বেঁচে আছি তোমাদের দিকে তাকিয়ে থেকে। আসলে আমাকে সবার পরে বক্তৃতা দিতে হয়, তোমরা জানো, প্রধান অতিথি হিসাবে। সেই জন্য আমি কিছু তোমাদের সাথে গল্প করব আর কিছু কবিতা শোনাবো, এটাই হলো আমার বক্তৃতা। আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি, তোমাদের সভার অভিভাবক ভাইস চ্যান্সেলর মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট প্রত্যেকের পরিচয়, ওই জন্য আমি আর নাম বললে সময় নষ্ট করলাম না। আমি এখন আমার মূল বক্তব্যে যেতে চাই। প্রথমত আমি একটু ইতিহাস জানাতে চাই তোমাদেরকে, কিভাবে আমরা এই ডিজিটাল বাংলাদেশ আজকে এই জায়গায় এসে পৌঁছালাম, শুরুটা কিভাবে হয়েছিল। এবং আজকে যিনি আইটি দেখছেন, অর্থাৎ যে স্টেট মিনিস্টার পলক সাহেব, উনিও কিন্তু প্রথম থেকেই আমার সাথে ছিল। ওইভাবে আমি বলবো যে আমাদের সংসদীয় কমিটির সেও কিন্তু একজন সদস্য ছিল, যার জন্য আমরা যে কাজগুলো করেছি তার সাথে তার কিন্তু একটা যোগসূত্র আছে এবং যার জন্য সে আগাতে পারছে। আরও আমি মনে করি যে তার যে পথ সে বেছে নিয়েছে এটা ঠিকই আছে। আমার মনে আছে 2009 সনে, তখন আমি মাত্র স্টেট মিনিস্টার হিসেবে এই বিজ্ঞান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম। এবং বিজ্ঞান মন্ত্রণালয়েরই একটা ডিপার্টমেন্ট ছিল আইটি। এবং প্রথমেই আমি যে কাজটা করেছিলাম সেটা তো আমার মনে হয় তৃতীয় দিনে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পর আমি কাপাসিয়ার একটা প্রত্যন্ত গ্রামে গিয়েছি এবং সেখানে গিয়েছিলাম ডিনেট বলে, তোমরা জানো ডিনেট বলে একটা এনজিও আছে যারা কম্পিউটার নিয়ে কাজ করে, তাদের একটা সেন্টার দেখার জন্য। তো দেখলাম গ্রামে ওই সেন্টারের চারপাশে কৃষকরা এসে জমা হয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম যে এটা একটা টেকনোলজিক্যাল কাজ, আপনারা এখানে কেন এখানে? তখন তারা বলল যে না, আমাদের যদি মাঠে কোনো অসুবিধা হয়, কোনো জায়গায় যদি পোকায় ধরে, স্যারেদের কাছে আসলে বললে পারে ওনারা এই কম্পিউটার যন্ত্রে কি যেন করে, তারপরে বলে এটা করেন আপনাদের ভালো হবে। তা আমরা দেখি হচ্ছে তো। তা আমি ওখান থেকে ফিরে এসে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে আপনার যে স্বপ্ন এবং আপনার সন্তানের যে ইচ্ছা, এই ডিজিটাল বাংলাদেশ, এটা হবে। এবং তারপর 100 দিনের মধ্যে আমরা প্রথম কিন্তু পলিসিটা তৈরি করি, অর্থাৎ আমাদের পলিসিটা কি হবে। সেখানে 10টা মূল আমাদের চাহিদা ছিল এবং 36টা সময়ের সাথে চাহিদা ছিল এবং 360টা আমাদের অ্যাকশন প্ল্যান ছিল। ফলে আমরা কিন্তু খুবই প্ল্যানফুলি আগিয়েছি জিনিসটাকে নিয়ে। তো এখন ওই ডিনেটের ওই দেখার পর, তখন মতিয়া চৌধুরী ছিলেন কৃষিমন্ত্রী, উনি ভাবলেন আমরাও তো কিছু এরকম সেন্টার তৈরি করতে পারি গ্রামের কৃষকদেরকে সাহায্য করার জন্য। তো ওনারা আরেকটু বুদ্ধিমান, ওনারা যেটা করলেন, গ্রাম থেকে কৃষকের কিছু ছেলে যারা কিছু লেখাপড়া জানে তাদেরকে এনে ট্রেনিং দিলেন যে ওই সেন্টারগুলো চালানোর জন্য। তো 7 দিন ট্রেনিংয়ের পরে যেদিন ওদের
একটা ফাংশন করেছিলেন ওনারা, আমাকেও দাওয়াত করেছিল। মানে ট্রেনিং আসলো, তো যে ট্রেনিং নিয়েছে সেই সন্তান আমাদের, অর্থাৎ কৃষকের একজন সন্তান, সে এসে বললো এরকম সোজা দাঁড়িয়ে যে স্যার আমার হাতের মাঝখানটা দেখেন শক্ত, কারণ আমি লাঙল চালাই। আবার এই আঙুল দেখিয়ে বলছে আমি ল্যাপটপ চালাইতে শিখছি। তো আমাকে যখন বক্তৃতা দিতে হয়, তখন আমি 4টা লাইন লিখেছিলাম। লাঙল চালানো হাতে ল্যাপটপ মানিয়ে গেছে বেশ, লাঙল চালানো হাতে ল্যাপটপ মানিয়ে গেছে বেশ, দিন বদলের যাত্রা শুভ, বদলে যাবে দেশ, দেশ বদলে গেছে। এই মাটিটাই হলো টেকনোলজিকে নিয়ে আগানোর জন্য। বঙ্গবন্ধু এই মাটিকে বুঝেছিলেন, যার জন্য উনি 7ই মার্চের ওনার ভাষণ দিয়ে সারা বাঙালিকে একসাথে করেছিলেন। আমরা কিছুই জানতাম না, লাঠি চালাতেও জানতাম না, অথচ আমরা 1 লক্ষর মতো পাকিস্তান আর্মিকে আমরা ডিফিট দিতে পেরেছি। এই বাঙালির তেজ আছে এবং সেটা আমাদের ধারণ করতে হবে। বাঙালির চাওয়া আকাশ ছোঁয়া কথাটা চমৎকার, বাঙালির চাওয়া আকাশ ছোঁয়া কথাটা চমৎকার, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রমাণ পরিষ্কার। এই হলো বাঙালি। সুতরাং আমাদের আগাতেই হবে, আমাদের পেছানোর কোনো জায়গা নেই। আমরা কেন প্রযুক্তি ব্যবহার করি? প্রযুক্তির ব্যবহার যত বেশি হয়, প্রযুক্তির ব্যবহার যত বেশি হয়, কাজের সময় বাড়ে, কমে আসে নষ্ট সময়। যার জন্য আমাদের এই প্রযুক্তি নিয়ে আগাতে হবে, কারণ আমরা আমাদের সময়ে যেটুকু আমরা আমাদের জীবনে পাই, তার মধ্যে নষ্ট সময়গুলোকে যদি আমরা কাজের সময়ে পরিণত করতে পারি, তাহলেই তো দেশ বদলে যায়। এবং যার জন্য আজকে টেকনোলজিকে নিয়েই আমরা আগাচ্ছি। আজকে আমরা দেখছি সেটা প্রতিটা মুহূর্তে আমরা কাজে লাগাতে পারছি। মোবাইলে তথ্য সেবা পাঠানো যায় মানি, মোবাইলে তথ্য সেবা পাঠানো যায় মানি, বাঁচলো সময়, বাঁচলো খরচ, বাঁচলো পেরেশানি, কেন নেবে না? এভাবেই দেশটা কিন্তু আজকে বদলে গেছে। এবং আমরা কিন্তু মূলত আসল জায়গাটা ধরতে পেরেছিলাম। আগে এক্সপার্টরা ভাবতো সবাইকে ল্যাপটপ দিয়ে শেখাবে, তারপরে ডিজিটাল বাংলাদেশের পথে আগাবে। কিন্তু আমরা যেটা শুরু করেছিলাম সেটা হলো যে মোবাইলকে ধরে। আমি তখন ওনাদেরকে বলেছিলাম মোবাইলে তো একটা এটাও তো একটা কম্পিউটার, কিন্তু এটা তো হয়তো স্ট্রেংথ কম হতে পারে, বেশি লোকের হাতে আছে, তো আমরা এটা দিয়েই শুরু করি। 4 কোটি লোকের হাতে ছিল তখন মোবাইল, আজকে 14 কোটি 15 কোটি পার হয়ে চলে গেছে। এবং অনেকে বলে যে আজকাল আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞান বেশি চর্চা করতে চায় না। আমি বললাম প্রত্যেকটা বাবা মায়ের হাতে তো বৈজ্ঞানিক একটা যন্ত্র ধরাই দিয়েছি, মোবাইল ছাড়া কে চলতে পারে আজকে? সুতরাং এই জাত কিন্তু নিজে থেকেই নিজেকে তৈরি করছে। ওই ভয়ের কোনো কারণ নাই। স্যারেদের আমি বলবো যে বিজ্ঞানের ছাত্র কম আসতেছে, কখনো কম আসবে, কখনো বেশি আসবে, এটা হয়েই থাকে সারা পৃথিবীতে। সুতরাং ওখানেও ভয় পাওয়ার আমাদের কোনো কারণ নাই। ডিজিটাল প্রযুক্তি বদলে দিচ্ছে দিন, ডিজিটাল প্রযুক্তি বদলে দিচ্ছে দিন, তারই বড় নিদর্শন টেলিমেডিসিন। আজকে আমরা এটাও ব্যবহার করছি স্বাস্থ্যের জন্য। এখন একটা ঘটনা ঘটেছিল যেটা আমাকে সাংঘাতিকভাবে এই নতুন প্রজন্মের প্রতি আমাকে আরও বেশি আস্থাশীল করেছিল। আমি সেটাই বলি যে বেশ কয়েক বছর আগে আমাদের 4টা ছেলে মেয়ে, 2টো ছেলে 2টো মেয়ে, হিমালয়ের পর্বতচূড়ায় বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে আসছিল। মনে আছে তোমাদের? নিশাত মজুমদার, মুসা ইব্রাহিম, ওয়াসিয়া এবং মুহিত, এই 4 জন গেছিল। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহর কি শান, 2টো ছেলে 2টো মেয়ে, 50-50।
নবপ্রজন্মের এভারেস্ট জয় অর্জনখানা বেশ, নবপ্রজন্মের এভারেস্ট জয় অর্জনখানা বেশ, নারী পুরুষের নেই ভেদাভেদ, 50-50, নারী পুরুষের নেই ভেদাভেদ, দিস ইজ বাংলাদেশ। এই হলো বাংলাদেশ। এখন বাংলাদেশ পিছিয়ে থাকে কি করে? তারপরেও আমি বলবো তোমাদের সাবজেক্টের উপর আমার কিছু বলার আছে। আমি বছর 7 আগে, মানে আগে যখন আইটি আমার কাছে ছিল, চট্টগ্রামে গিয়েছিলাম একটা ল্যাপটপ মেলা ওপেন করার জন্য। তো ওখানে আমার আগে 2 জন বক্তৃতা দিয়েছিল। একজন হলো তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইউসুফ ভাই, উনি মারা গেছেন ভদ্রলোক, এবং ওনার পরে ওনার আগে যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন। তো ইউসুফ ভাই এসে বলল যে আমি সাহিত্যের মানুষ, আমি অত বিজ্ঞান টিজ্ঞান বুঝি না, তবে আমাদের সাথে এক বন্ধু ক্লাসে, একই ক্লাসে আমরা পড়তাম চট্টগ্রামে, ও এখন মানে কলকাতায় থাকে, হিন্দু ভদ্রলোক। তো আমি বছরখানেক আগে ওর ওখানে যেয়ে দেখলাম যে সে একটা যন্ত্র কিনেছে, কোনো মানুষ ওই বাড়িতে ঢুকলে পারে সেই যন্ত্রটা সবাইকে জাগিয়ে দেয়। বলে তখন মনে হলো বিজ্ঞান কিছু কাজ টাজ করতে পারে, চোর টোর ধরতে পারে। তো ওনার পরে যিনি বক্তৃতা দিতে আসলেন উনি বললেন যে আমি, ইউসুফ এবং যার কথা বলল, আমরা 3 জনই একই ক্লাসে পড়তাম চট্টগ্রামে, একই স্কুলে। তো বললো এত কথা শোনার পর আমি ভাবলাম যে একটু যেয়ে দেখে আসি। তো 6 মাস পরে আমি কলকাতা গেলাম। যাওয়ার পর প্রথমেই ওই বন্ধুর বাড়িতে যেয়ে জিজ্ঞেস করলাম, তোমার সেই অদ্ভুত যন্ত্রের খবর কী হে? চট্টগ্রাম তো গরম হয়ে গেছে ওইটার মানে গল্প শুনতে শুনতে। বলে বন্ধু একটু মুখ কালো করে বলল, কিছুদিন আগে ওইটা চোর চুরি করে নিয়ে গেছে। তা আমি এরপরে 4টা লাইন যোগ করি, জ্ঞান বড় সম্পদ, চর্চায় বেড়ে যায়, উপায় নেই, চর্চা করতেই হবে। জ্ঞান বড় সম্পদ, চর্চায় বেড়ে যায়, নদীর স্রোতের মতো থেমে গেলে মরে যায়। সো ইউ ক্যানট স্টপ। বিশেষ করে আইটির চর্চা করতেই হবে আমাদের। কিছুক্ষণ আগে আমার অনুজ রেদওয়ান সাহেব আপনাদের এখানে বলে গেছে ওই যে বিল গেটসের কথা। সে ড্রপ আউট ছিল, অর্থাৎ সে লেখাপড়া শেষ না করে বেরিয়ে গেছিল, এবং সেই জন্য সে বিল গেটস হয়েছে। কিন্তু সবাই লেখাপড়া বাদ দিলে চলবে না, 2-1 জন হতে পারে, কিন্তু সবাই হলে হবে না। আমাদের লেখাপড়া মনোযোগ দিয়ে করতে হবে। আর একটা খবর দেখেছিলাম আমেরিকাতে, নিউ ইয়র্কে বোধহয়, এক ভদ্রলোকের 4টা গরু হারিয়ে গেছিল। গরু হারিয়ে যাওয়ার পর ভদ্রলোক ফেসবুকের ব্যবহার করেছেন, অর্থাৎ ফেসবুকে ওই গরুর ছবি দিয়ে ওখানে লিখেছে যে ভাই কেউ তোমরা এটাকে দেখেছো কিনা এই গরুগুলোকে। তো কিছুক্ষণ পরে দেখে ফেসবুকে এক ভদ্রলোক বললো, হ্যাঁ তোমার এই গরুর যা যা ডিসক্রিপশন দিয়েছো সেটা এই অমুক খোঁয়াড়ায় দেখলাম এরকম 4টা গরু বাঁধা আছে। তো ভদ্রলোক যেয়ে তারপরে মানে ডেসক্রিপশন দিয়ে তার গরুগুলো ফেরত পেল আর কি। তো তারপরে আমি একটা গল্প লিখেছিলাম, মানে একটা কবিতা লিখেছিলাম, গরু হারালে ফেসবুকে যান। আগে তো গরু হারালে মোটামুটি পাগলের মতো খুঁজতে হতো। গরু হারালে ফেসবুকে যান, পন্থাখানা চমৎকার। গরু হারালে ফেসবুকে যান, পন্থাখানা চমৎকার। একেই বলে টেকনোলজি, একেই বলে টেকনোলজি, প্রমাণখানা পরিষ্কার। কিন্তু আরও মজা আছে, মালয়েশিয়ান একটা প্লেন হারিয়ে গেল, খুঁজে পাওয়া গেল না। তার মানে এখনো অনেক দূরে আমরা। প্লেন হারালে নাইকো লেখা, কোথায় পাবো সলিউশন? প্লেন হারালে নাইকো লেখা, কোথায় পাবো সলিউশন? কেমন করে খুঁজে পাবো কোথাও যদি হারাই মন? মন হারালেও পাওয়া যায়। আসলে আমাদেরকে অনেক দূর যেতে হবে এবং আরও অনেক কিছু আবিষ্কার হবে। যেমন কয়েকদিন আগে দেখলাম রাশিয়ান এক্সপার্টরা তাদের ডায়েরি ফার্মের জন্য
গরুর চোখে কিছু এই রোবোটিক্সের মতো লাগিয়েছে, গরুগুলো নাকি আনন্দে থাকে এবং বেশি দুধ দেয়। তো এখন আমি জানি না আবার আমাদের চোখে লাগিয়ে দিলে আমরা লেখাপড়া বেশি শিখে ফেলতে পারবো কি না, তো সেটা তোমরা ভবিষ্যতে বের করবে। আর আসলে আমি বলবো যে দেশটা কিন্তু টোটালি তৈরি হয়ে আছে, এবং আমার বিশ্বাস যে তোমরা যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে, তোমরা এই জন্যই জন্মেছ, এবং তোমরা জন্মেছ আমাদের এই 30 লক্ষ শহীদের যে স্বপ্নের বাংলাদেশ সেটা তৈরি করার জন্য। তা না হলে তারাও জীবন দিতে পারতো না, আমরাও ওই মুক্তিযুদ্ধে যেতে পারতাম। এমন একটা ক্রস রোডে এসে তোমরা দাঁড়িয়েছ। তো এখন তোমাদের পিছনের জায়গা যাওয়ার কোনো জায়গা নাই, সামনে আগাতে হবে, এবং সময়টাকে যথাযথভাবে তোমরা যদি ব্যবহার করতে পারো। এবং বিশেষ করে আমি বললাম যে এই জ্ঞানের কোনো শেষ না। আমার ছেলেটা, আমি গর্ব করে বলছি না, আমার ছেলেটাও কিন্তু আইটির এক্সপার্ট। প্রতি 6 মাস পর পর সে একটা করে পরীক্ষা দেয়, বলে বাবা নাইলে কিন্তু পিছিয়ে পড়ার সম্ভাবনা। সুতরাং তোমাদেরকে অলওয়েজ আপডেটেড থাকতে হবে। এবং আজকে আমি ড্যাফোডিলকে বলবো, আই নো ইয়োর চেয়ারম্যান ভেরি ওয়েল। সে খুবই প্রোগ্রেসিভ একটা চিন্তার মানুষ, এবং এখানে যে আর্কিটেকচার করেছে খায়রুল আলম, ইজ অলসো গুড ফ্রেন্ড অফ মাইন্ড। তা আমি বিশ্বাস করি তোমাদের ইউনিভার্সিটিটা একটা আইডল ইউনিভার্সিটি হবে, অন্যরা যাতে এটাকে নকল করে দেখে, এইরকমই হয়। এবং সেই রকম একটা সুযোগ তোমাদের কাছে এনে দিয়েছে এই তোমাদের শিক্ষক মহোদয়গণ। এবং আমি বিশ্বাস করি যে তোমরা যদি এই সময়টাকে প্রপারলি কাজে লাগাতে পারো, তাহলে ওই 30 লক্ষ শহীদের যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন, সেটা তোমরা গড়তে পারবে। আমি আবারও তোমাদের সময় না নিয়ে আমি তোমাদেরকে বলবো যে উই আর প্রাউড অফ ইউ, এবং তোমরা বাংলাদেশকে সেই শহীদের স্বপ্নের সোনার বাংলা, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে, এটা আমার বিশ্বাস। এবং আমি শতভাগ বিশ্বাস করি যে আমার এই বিশ্বাস কার্যকর হবেই, কারণ আমরা একটা সৎ মনে কিন্তু তোমার এই প্রফেশনটা শুরু করেছি সাধারণ মানুষকে সাহায্য করার জন্য, এবং যার জন্য মোবাইল ধরে আমাদের কিন্তু অগ্রগতি, যেটা অন্য দেশে হয় নাই। অনেক দেশে তারা হতবাক হয়ে যায় যে একটা গরিব দেশ তোমরা কি করে করলে। আমি বললাম দেখো তোমরা অনেক বড় দেশ, মানুষ কম, ছড়ানো ছিটানো, আমরা অনেক বেশি মানুষ একটা অল্প জায়গার মধ্যে, তো তোমাদের কি মনে হয়? বলে ইটস এ কার্স। আমি বললাম না, এটাই আমাদের পজিটিভ পয়েন্ট, কারণ আমাদের একটা মোবাইল টাওয়ার যে পরিমাণ লোককে সার্ভিস দেয় তোমার 10টা লাগে। সো ইউ মাইট বি রিচার দ্যান আস, বাট তোমাদের সাথে আমাদের কোনো তফাৎ নাই, কারণ তোমার যে 10টা কাজ করতে হয় আমার একটা কাজে হয়ে যায়। এই রকম একটা জায়গায় বাংলাদেশ আজকে এসে দাঁড়িয়েছে, এবং এই বাংলাদেশ শহীদের রক্তের যে স্বপ্নের যে সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়বই। এই কথাগুলো বলে তোমাদের দিকে তাকিয়ে থেকে তোমাদের দেখে আমার সেই গর্বটা হয়। এবং আমি একটা ছোট্ট একটা কবিতার ঘটনা বলে আমি শেষ করব। এটা বোধহয় সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। উনি বলেছেন, সারাটা জীবন কেবল বুক পকেট, ডান পকেট, বাম পকেট করেই কাটালাম। সারাটা জীবন কেবল বুক পকেট, ডান পকেট, বাম পকেট করেই কাটালাম। বুক পকেটের আরেকটু নিচে আলাদিনের আশ্চর্যপতি হৃদয় খোঁজই পেলাম না। আমি বলে বাঙালির সে খোঁজটা আছে। আর একটা ঘটনা বলি, মানে কবিরই লেখা, সেটা হলো পশ্চিম বাংলায় একটা গলির মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং এক মানুষের উপর দিয়ে একটা গাড়ি চলে যায়। তারপরে সব মানুষ দেখছে, কিন্তু কিছু ছেলে মেয়ে যারা ইয়াং তারা ঠিকই দৌড়ে আসছে দেখার জন্য, এবং তারপরে নাড়ি ধরে দেখে যে নাড়িটা চলছে, এবং তখন বলল যে প্রাণ আছে, প্রাণ আছে। তা আমি মনে করি এই তোমরা আছো বলে আমাদের প্রাণ আছে, এবং তোমাদের প্রাণের স্পর্শে আমাদের প্রাণ আরও উৎফুল্ল হবে, সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবার ভবিষ্যৎ ভালো হোক। তোমরা সবাই বাংলাদেশের এক একজন নূতন প্রজন্মের সৈনিক হয়ে গড়ে ওঠো, এই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে আমি শিক্ষকগণকে একটুখানি বলতে চাই যে আপনারা যে ব্রত নিয়ে আগাচ্ছেন,
আমার মাঝে মাঝে দুঃখ হয়, অনেকে কিন্তু অনেক ইউনিভার্সিটি করছে টাকা পয়সা বানানোর জন্য। তা আমার নিজের একটা কবিতা আমি বলি, শান শওকত আরাম আয়েশ যখন প্রবল টানে, শান শওকত আরাম আয়েশ যখন প্রবল টানে, আদর্শ যায় মানি ব্যাগে নীতি কবরস্থানে। নীতি আদর্শচ্যুত হয়ে যায় আমরা। টাকা কড়ির টানটা প্রবল, গতিটা তার রকেট টানবেই। টাকা কড়ির টানটা প্রবল, গতিটা তার রকেট, ভুলেই বসে সব মহাজন কাফনের নাই পকেট। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু নিয়ে যেতে পারবেন না। গিভ সামথিং টু দিস স্টুডেন্টস। আপনাদের ছেলে মেয়ের মতোই আপনারা তাদেরকে গড়ে তুলছেন। আমি আশা করি, আমিও দোয়া করি যে আপনারা সেই কাজটা করতে পারেন প্রপারলি। তোমরা সবাই ভালো থেকো। স্টুডেন্ট যারা, শিক্ষকদেরকে বলবো আপনারাই ভালো থাকেন এবং আপনারা সবাই মিলে এই বাংলাদেশ, এই যে ডিজিটাল বাংলাদেশের যে যাত্রা আমরা শুরু করেছি, আপনাদের ছেলেমেয়েরাই সেটাকে পরিপূর্ণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি।